গুড আফটারনুন। এখন তোমাদের এসিসি 2 পেপারের 4th সেমিস্টারের দ্য মেকিং অফ ইন্ডিয়ান ফরেন পলিসি থেকে একটা টপিক, যেটা হচ্ছে দ্য রিলেশন বিটুইন ইন্ডিয়া অ্যান্ড পাকিস্তান সম্পর্কে আলোচনা করব। এবং সেই সম্পর্কে আলোচনা করার পরিপ্রেক্ষিতে আজকে কাশ্মীর সমস্যা, যেটা ভারত পাকিস্তান সম্পর্কের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেই কাশ্মীর সমস্যা সম্পর্কে ডিটেলসে আলোচনা করব। আচ্ছা, ভারত যখন স্বাধীনতা লাভ করলো 1947 সালের 15ই আগস্ট, স্বাধীনতা লাভ করার পর ভারতের দেশীয় রাজ্যগুলির মধ্যে 3টি রাজ্য, জুনাগড়, হায়দ্রাবাদ এবং কাশ্মীর, এই 3টি রাজ্য তারা ভারতভুক্তির দলিলে প্রথমে স্বাক্ষর করতে চায়নি। পরবর্তী ক্ষেত্রে জুনাগড় এবং হায়দ্রাবাদ স্বাক্ষর করেছিল, কাশ্মীরও স্বাক্ষর করেছিল, কিন্তু প্রথম দিকে কাশ্মীরকে নিয়ে যে সমস্যাটা তৈরি হয়েছিল বা কাশ্মীর সমস্যাটা এমন একটা পরিস্থিতির উদ্ভব করেছিল যেটা ভারত পাকিস্তান সম্পর্কের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছিল। ভারতের স্বাধীনতা লাভের পর সেই কাশ্মীরকে নিয়ে ভারত এবং পাকিস্তানের মধ্যে একটা মনোমালিন্যের পরিবেশ প্রথম থেকেই তৈরি হয়েছিল। এবং কাশ্মীরকে ভারত যখন স্বাধীনতা লাভ করে তখন কাশ্মীরকে বলা হয়েছিল, সেই সময় কাশ্মীরের যিনি শাসক ছিলেন মহারাজা হরি সিং, এবং কাশ্মীরের সংখ্যাগরিষ্ঠ মানুষ ছিলেন মুসলিম, এবং শাসক যেহেতু হিন্দু, তিনি চেয়েছিলেন প্রথম দিকে একটা স্বতন্ত্র রাষ্ট্র প্রতিষ্ঠা করতে বা স্বতন্ত্রভাবে থাকতে। তিনি ভারত এবং পাকিস্তান কোনো পক্ষেই যোগদান করতে চাননি। অথচ ভারত এবং পাকিস্তান উভয় দেশই চেয়েছিল যে কাশ্মীর তাদের অন্তর্ভুক্ত হোক বা তাদের দেশের সীমানায় আসুক, কিন্তু হরি সিং এটা চাননি। প্রথম দিকে হরি সিং চেয়েছিলেন যে তিনি স্বাধীনভাবে শাসনকার্য পরিচালনা করবেন, ভারত বা পাকিস্তানের কোনো দেশেই তিনি যোগদান করবেন না। এবং পরবর্তী সময়ে কাশ্মীরকে পাওয়ার জন্যে ভারত কিন্তু এটা মেনে নিয়েছিল। পরবর্তী ক্ষেত্রে কাশ্মীরকে পাওয়ার জন্যে পাকিস্তান কিছু হানাদার বাহিনীকে প্রবেশ করালো কাশ্মীরকে তাদের নিজেদের দখলে আনার জন্য। এর সময়টা ছিল 1947 সালে 22শে অক্টোবর। সেই হানাদার বাহিনী প্রবেশ করলো কাশ্মীরে, এবং 22শে অক্টোবর হানাদার বাহিনী প্রবেশ করার পর সেখানে লুণ্ঠন, তারপরে হত্যাকাণ্ড, নারী নির্যাতন, বিভিন্ন রকমভাবে অত্যাচার শুরু করলো তারা। এবং বিভিন্ন অত্যাচার শুরু করার পর যেটা যখন দেখলো যে মহারাজা হরি সিং দেখলেন যে তিনি মানে একদম অসহায় তাদের কাছে, তখন তিনি ভারতের কাছে সাহায্যের প্রার্থনা করেছিলেন। এবং ভারত সরকার সেই সময় মহারাজা হরি সিংকে এটা বলেছিলেন যে যতক্ষণ না পর্যন্ত মহারাজা হরি সিং তথা কাশ্মীর ভারতভুক্তির দলিলে স্বাক্ষর করছে ততক্ষণ পর্যন্ত কিন্তু কোনোভাবেই ভারতীয় সেনাবাহিনী কাশ্মীরে প্রবেশ করবে না। যখন মহারাজা হরি সিং ভারতভুক্তির দলিলে স্বাক্ষর করবেন, তারপরেই কিন্তু ভারতীয় সেনা সেই কাশ্মীরে পাকিস্তানি হানাদার বাহিনীর হাত থেকে কাশ্মীরকে রক্ষা করবে, এটা বলা হয়েছিল। এবং এরপর হরি সিং কিছু দু একদিন মানে সেরকমভাবে কোনো সম্মতি জানাননি। এবং বিশেষ করে 26শে অক্টোবর যখন পাকিস্তানের হানাদার বাহিনীরা তারা প্রায় কাশ্মীরের রাজধানী শ্রীনগরের প্রায় 40 মাইলের মধ্যে চলে এসেছিল এবং দখল করে নিয়েছিল, তখন কিন্তু মহারাজা হরি সিং বাধ্য হলেন ভারতভুক্তির দলিলে স্বাক্ষর করতে। এবং 26শে অক্টোবর যখন ভারতভুক্তির দলিলে স্বাক্ষর করলেন মহারাজা হরি সিং, তার পরের দিনই অর্থাৎ 27শে অক্টোবর প্রায় 100টি বিমানে করে ভারতীয় সেনাবাহিনী কাশ্মীরে পাঠানো হলো। এবং সেই কাশ্মীরে পাঠানোর পর ভারতীয় সেনাবাহিনীদের সঙ্গে পাকিস্তানের হানাদার বাহিনীদের
তুমুল যুদ্ধ শুরু হয়েছিল এবং সেই যুদ্ধে ভারতীয় সেনারা কিন্তু পাকিস্তানি হানাদার বাহিনীকে পিছু হটতে বাধ্য করেছিল। তবে সম্পূর্ণ কাশ্মীর কিন্তু দখল করতে পারেননি ভারতীয় সেনারা। কাশ্মীরের প্রায় 2/3 উদ্ধার করে নিয়েছিলেন, বাকি 1/3 অংশ পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে সেটা ছিল এবং যেটাকে আজাদ কাশ্মীর হিসেবে তারা অভিহিত করেছিল এবং সেই আজাদ কাশ্মীরে সেখানে ভারতের কোনো দখলদারি ছিল না, সেটা পাকিস্তানি উগ্রপন্থীদের হাতেই আছে বা ছিল। এবার এই যে সমস্যাটা, এই সমস্যাটার পর জওহরলাল নেহরু বলেছিলেন যে যখন এই সমস্যাটার সমাধান হবে, অর্থাৎ পাকিস্তানি হানাদার বাহিনীরা কাশ্মীর ছেড়ে চলে যাবে, তখন জনগণের গণভোটের মাধ্যমেই কিন্তু কাশ্মীরের যে সরকার, সেই সরকার গঠিত হবে এবং প্রায় 31শে অক্টোবর নাগাদ পাকিস্তানি হানাদার বাহিনীরা তারা প্রায় 2/3 কাশ্মীর ছেড়ে দিতে বাধ্য হয়েছিল ভারতীয় সেনাবাহিনীদের জন্য এবং পরবর্তী সময়ে এই ক্ষেত্রে অর্থাৎ কাশ্মীর যাতে ভারতভুক্তি দলিলে স্বাক্ষর করে সেই দিকে লক্ষ্য রেখে সেখানকার যে রাজনৈতিক দল ন্যাশনাল কনফারেন্স, প্রধান রাজনৈতিক দল, সেই ন্যাশনাল কনফারেন্সের যিনি প্রধান নেতা ছিলেন শেখ আবদুল্লাহ, সেই শেখ আবদুল্লাহর নেতৃত্বে কিন্তু পরবর্তী ক্ষেত্রে জনগণের নির্বাচনের মাধ্যমে সেখানে একটি সরকার গঠিত হয়েছিল। এবার এই যে কাশ্মীর যে সমস্যাটা, সেই সমস্যাটা কিন্তু এখনও সমাধান হয়নি এবং সেই সমস্যাটার সমাধান করার জন্যে নিরাপত্তা পরিষদে, সম্মিলিত জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদে ভারত আবেদন করেছিল যাতে এই কাশ্মীর সমস্যাটার সমাধান করা হয় এবং সেখানে যে আবেদনটা করা হয়েছিল, সেই আবেদন করা সত্ত্বেও নিরাপত্তা পরিষদ কিন্তু সেরকমভাবে কোনো সদর্থক ভূমিকা নিতে পারেনি এই কাশ্মীরের সমস্যার সমাধানের জন্য এবং সেই কাশ্মীরের সমস্যার সমাধানে যেহেতু সদর্থক কোনো ভূমিকা নিরাপত্তা পরিষদ নিতে পারেনি, সেই কারণে সেই যে সমস্যাটা থেকে গেছে, সেই কাশ্মীর সমস্যা কিন্তু এখনও পর্যন্ত বিদ্যমান। অর্থাৎ এখনও পর্যন্ত সেই ভারত পাকিস্তান সম্পর্ক ক্ষেত্রে বা ভারত পাকিস্তান সম্পর্ক নির্ণয়ের ক্ষেত্রে এই কাশ্মীরের সমস্যাটা এখনও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এখনও পর্যন্ত তোমরা সবাই জানো কাশ্মীর মাঝে মাঝে আক্রান্ত হয়েছে, বিভিন্ন পাকিস্তানি হানাদার বাহিনীরা তারা সন্ত্রাস চালিয়েছে, বহু মানুষ মারা গেছে। সেই সমস্যাটার সমাধান কিন্তু আজ স্বাধীনতার প্রায় 77-78 বছর পেরিয়ে গেলেও সেই সমস্যাটার এখনও সমাধান করা সম্ভব হয়নি। নিরাপত্তা পরিষদও সেরকম কোনো সমাধান সূত্র খুঁজে পাননি এবং সেই ভবিষ্যতে যাতে এই কাশ্মীর সমস্যাটার সমাধান হয় এবং ভারত পাকিস্তান সম্পর্কটা যাতে ভালো হয়, সেদিকে আমাদের নজর রাখতে হবে। এটাই হলো আজকের কাশ্মীর সমস্যা সম্পর্কে আলোচনা। থ্যাংক ইউ।